আমি চিকলিতে যেটা এখন পরিবর্তন দেখো, এটা আমার সময়ই। এখন প্রতি বছরে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আয় হয় চিকলি পার্ক থেকে। পর্যাপ্ত বাজেট কেন পাইলাম না এই পর্যন্ত? প্রধানমন্ত্রীর জন্য বসেছিলাম না, তাহলে কিন্তু রংপুরে একটা রাস্তাঘাটই তোমার চলতে পারত না। আর রংপুরের অবকাঠামোর দিক থেকে ঘাটতি খুব একটা বেশি নাই। আমরা যদি বগুড়ার দিকে তাকাই, খালেদা জিয়া কিন্তু বগুড়ার অনেক উন্নয়ন করছে। আমি মনে করি যে রংপুরে যে যতটুকু হয়েছে, বগুড়ায় ততটুকু হয়েছে। জাতীয় পার্টি সেই শক্তিটা রাখে রংপুরে, যে কোনো অবস্থা ফেস করার জন্য জাতীয় পার্টির সেই শক্তিটা এখনো আছে। রংপুরের ভবিষ্যৎ কি? কারণ রংপুরের মানুষ তো জাতীয় পার্টির উপর একদম চোখ বন্ধ করে ভোটটা দিয়েছে। রাজশাহীতে দেয় উনি 4.5 কোটি টাকা বরাদ্দ, আর রংপুরে দেয় 210 কোটি টাকা বরাদ্দ। এতে আপনি আওয়ামী লীগের দ্বারা ক্লিন ফেস তাদেরকে আপনি নমিনেশন দিবেন। সবাই কিন্তু আওয়ামী লীগের ভোটটা নিয়ে টানা আঁচড়া করতেছে, আওয়ামী লীগের লোকের কাছে সাপোর্ট চাচ্ছে জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্য। জাতীয় পার্টির যত ভাঙন এই আওয়ামী লীগের পিরিয়ডে হয়েছে। রাজনৈতিক নেতা হিসেবে জিএম কাদের এবং আমি প্রথম আবু সাইদের কবর কিন্তু আমরা জিয়ারত করে আসছি। এটা দেখানো হইতে পারে না। এনসিপি দিক, অন্য কেউ দিক, রংপুরের স্বার্থে কোনো প্রোগ্রাম দিলে যদি রংপুরের স্বার্থে হয়, সেই প্রোগ্রামের সঙ্গে আমাদের ওই লিড নেওয়ার প্রয়োজনীয়তা নাই। আমরা পিছন থেকে সহযোগিতা করব। 16 জুলাই যেদিন আবু সাইদ মারা গেল, রংপুরে প্রথম জাতীয় পার্টির ব্যানারে, পুরো ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে একটা প্রথম মিছিল করি জাতীয় পার্টি। এই ছেলেরা যে ট্রাফিকিং করেছে, সমস্ত খরচ আমি দিয়েছি। খাবার, দুপুরও খাবার সরবরাহ করেছি। তাদের বাঁশি, ছাতা থেকে শুরু করে ওয়াল লিখনের রঙের তুলির যে টাকা লাগে, শিলা সব কিছুই কিন্তু আমি দিতে পেরেছি। তার কারণ আমি সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম। এখান থেকে তো আরেকটা প্রশ্ন আসে, আপনারা কি তাহলে কখনোই জানেন যে আওয়ামী লীগ সরে যায়? ওরা মনে করছে যে আওয়ামী লীগকে সরানোর জন্য এই আন্দোলনটা আমি নেতৃত্ব দিয়েছি, এবং ইন্ডিয়ার সঙ্গে যারা লবিং করতেছে, আমি নাম বলতে চাই না, অনেক দলের প্রধানরাও ইন্ডিয়ার সঙ্গে লবিং করেই রাজনীতি করতে চাচ্ছে। আরও একটা পরিকল্পনা ছিল যে আমার শ্যামাসুন্দরীর উপর দিয়ে আমরা একদম সাতমাথা থেকে, মাহিগঞ্জ সাতমাথা থেকে একদম আমার চেকপোস্ট পর্যন্ত এটা যদি ফ্লাইওভার উপর দিয়ে করতে পারতাম। এটা তো শুধু একটা স্বপ্ন বা এখনো স্বপ্নের মতো। আমি 85 লক্ষ টাকা তাদের ডিজাইনারদের কনসাল্টিং ফি দিয়ে আমি কিন্তু একটা প্রজেক্ট তৈরি করছিলাম। 17টা প্রতিষ্ঠান যেটা রংপুর বিভাগীয় শহরে থাকার কথা, সেইটা রংপুর শহরে থাকেনি, সেটাকে ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় পাঠায় দেওয়া হয়েছে। সবাই কিছু আমাদেরও দোষ আছে। সুবিধাবঞ্চিত উত্তর অঞ্চল এবং রংপুর বিভাগকে নিয়ে আমাদের নতুন আয়োজন নটকাসের মুকুটে। আজকে আমাদের সাথে আছে মাটি এবং মানুষের একজন নেতা। আসলে কোনো পলিটিক্যাল পার্টির পারপাসে আমরা তাকে নিয়ে আসিনি, তাকে আমরা আনছি আমাদের সে পরপর দুবার নগর পিতা হিসাবে ছিল, এই পর্যন্ত আর কি ছিল। তো শুরুতেই আমি যেটা জানতে চাই যে, আমি যেটা বললাম যে আপনি মাটি ও মানুষের আর কি একজন নেতা, তো আপনি তো এরকমই একজন ছিলেন যে সকলের সাথে মিলেমিশে পান খেয়ে হাসি কথা বলে যেটা মানুষের মন জয় করে নিতেন। তো এখন বর্তমানে আপনার কি মনে হয়, এই জায়গাটা থেকে কি আপনি নিচের দিকে চলে গেছেন, না মানুষ এখনো আপনাকে মানে ওইভাবেই আগের মতোই রেসপেক্ট করে বা মনে রাখছে? আসলে এটা তো সাধারণ মানুষের ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আসে। তবে আমি আমার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স এবং সাধারণ মানুষের সঙ্গে যে কন্ট্যাক্টটা, এখন পর্যন্ত সেম অ্যাজ বিফোর, আগের মতোই চালানোর চেষ্টা করতেছি। আমি হয়তোবা কাজের প্রয়োজনে হয়তোবা ঢাকায় 2-4 দিন 7 দিন থাকতে হয়, ওই সময়টাই আমার মাঝখানে গ্যাপ হয়। তাছাড়া আমি অল ওভার এখন মোটরসাইকেল নিয়ে ওই আগে যেভাবে চলতাম এখনও ঠিকভাবে চলতেছি। এখনও ফুটপাতে বসতেছি, এখনও ফুটপাতের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, যারা হকার বা দোকানদার, যেভাবে মিশতাম আমি, আমার ক্যারেক্টারে কোনো পরিবর্তন আসে নাই এখন পর্যন্ত। তা আমি আশা করবো যে আমি যে কদিন বাঁচি, আমি নির্বাচিত হলাম কি, নির্বাচন করলাম কি করলাম না, বা মেয়র হলাম কি হলাম না, এটা বিবেচ্য বিষয় নয়। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যে আমার সম্পর্ক, এই সম্পর্কটা আমি আজীবন এটা কন্টিনিউ করতে চাই। সেই লক্ষ্যে আমার পদচারণা। তা আমি মনে করি যে এটা আমি চালিয়ে যাব। বিবেচনার ভার সাধারণ মানুষের কাছে। আচ্ছা, এটাই অনেক আলোচনায় হবে আপনার উপর, আসলে অনেক প্রশ্নই আসবে, কারণ অবশ্যই দীর্ঘদিন ধরে রংপুরের আপনি মেয়র ছিলেন। তো এই দায়িত্ব থেকেই তো আপনার উপর অনেক কোশ্চেন জনগণের আছে আর কি। অবশ্যই হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু আমরা, কারণ জুলাইয়ের প্রেক্ষাপটটা আসলে আলাদা হয়ে গেছে, তো ওই টাইমটা নিয়ে যদি কথা বলি, তো জুলাইয়ের সময় আপনি একজন নগর পিতা হিসেবে, মানে কোনো পলিটিক্যাল পার্টি না, একজন নগর পিতা হিসেবে যেরকম ভূমিকা রাখা দরকার ছিল, ওটা কিন্তু রাখছিলেন। যে আপনি পানি থেকে শুরু করে সবকিছু মানে সাধারণ ছাত্র জনতার মধ্যে বিলাই দিয়েছিলেন, হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাইছিলেন। এর জন্য আপনাকে দেখা গেছে যে অনেক
বাজেভাবে একটা প্রোগ্রামের মধ্যে কৈফিয়তের সম্মুখীনও হতে হয়েছিল। আমরা সেখানেও দেখছি যে আপনি চুপ হয়েছিলেন, কিছু অ্যানসার দিতে পারেননি। তারপরে সবাই কিন্তু এটার অনেক প্রশংসা করছে যে আপনি একজন নগরপিতা হিসাবে সবার পাশে দাঁড়াইছিলেন। এরপরে আসলে প্রেক্ষাপটটা কেন যেন মানে সবার চেঞ্জ হয়ে গেল। সবাই আপনাকে ভাবা শুরু করলো যে আপনি দেখা গেছে আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করতেছেন। বা আমরাও এরকম আপনার দিক থেকে এরকম কিছু জিনিস পাইলাম যে আপনি বললেন যে, "না আমরা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে মনোনয়ন দিব।" তারপরে যারা ক্লিন ফেস আছে। তো এই ব্যাপারটা আপনার কি মনে হয়? যে হুট করে দেখা গেছে যে এই চেঞ্জ হওয়াটা কি মনে হয় যে চাপে পড়ে বা এরকম কিছু? না, এখানে কোনো চাপের বিষয় না। এখানে আমরা তো রাজনীতি করি, আর রংপুর একটি সম্পূর্ণ মানে আমাদের দেশের তুলনায় আমরা খুব শান্তিপ্রিয় জায়গা রংপুর। হুম। এই রংপুরে আমরা রাজনীতি করি, এটা সহনশীল রাজনীতি করি। প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের এখানে তুমি ১০-২০ বছরে লক্ষ্য করবা না যে কোনো রাজনৈতিক দলের সহিংসতা সঙ্গে আমরা ঘটেনি। মুখোমুখি কোনো কিছু হওয়া, সংঘর্ষ হওয়া, বাকবিতণ্ড হওয়া এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তারা প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ব্যানারে তারা কথা বলবে। এটা আমাদের প্রত্যাশা। আমাদের যদি কোনো যৌক্তিক কোনো ডিফেন্স নিয়ে তারা কাউন্টার করতে চায়, সেটা আমরা করব মঞ্চে। আমরা তাদের গঠনমূলক সমালোচনা করব। এভাবেই কিন্তু আমাদের রাজনীতিটা খুব একটি ভালো পজিশনে আমাদের রংপুরের রাজনীতিটা আছে। সেটাই এখন পর্যন্ত কন্টিনিউ আছে। কিন্তু এই আগস্টের পর হয়তোবা দেখবেন যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতি যারা করে, মূলত যারা রাজনীতির সঙ্গে আগে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা বা কর্মী যারা তাদের তাদের প্রতি যে এক দলের প্রতি আরেক দলের যে শ্রদ্ধাবোধ, সেটা কিন্তু ছিল। এখন কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এখন যারা নতুন রাজনীতিতে আসছে, হ্যাঁ, তাদের অনেক এক্সপেরিয়েন্সের বিষয় আছে। হ্যাঁ, অভিজ্ঞতার ঘাটতি আছে। রাজনীতি করতে গেলে একটা দলকে নতুন করে এস্টাবলিশ করতে এই গেলে দিক থেকেও একটা কোয়েশ্চেন আরকি আসে। সেটা হ্যাঁ, হচ্ছে ওই এনসিপির একজন নেতাকে আপনি গালি দিছিলেন। এটাও আমরা দেখছি সামনে আসছিল। তো হ্যাঁ, একজন সিনিয়র হিসেবে ওপেনলি কি ওইভাবে গালি দেওয়াটা আসলে ঠিক কিনা? হ্যাঁ, যদি সে এটা তো ভুল করে থাকে আপনি তো তাকে সিনিয়র নেতা হিসেবে বোঝাতে পারবেন। এটা হয়েছে একটা বিশেষ কারণে এই কথাটা আমি বলেছি। তার কারণ হলো কি, আমরা সবাই রাজনীতি করি। রাজনৈতিক আমাদের রাজপথ আছে। রাজপথটাকে আমরা রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের একটা মোক্ষম হাতিয়ার হিসাবে আমরা করে আসছি। অথবা তার সংশ্লিষ্ট দলের পার্টি অফিস হলো তোমার কেন্দ্রবিন্দু। হুম। তা আমরা লক্ষ্য করলাম যে সারা দেশব্যাপী কিছু উগ্র ছেলেপেলে, হ্যাঁ, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, হ্যাঁ, পার্টি অফিসিতে আগুন দেওয়া, হ্যাঁ, পার্টি অফিসের সমস্ত ডকুমেন্ট পুড়ে ফেলা, আসবাবপত্র পুড়ে ফেলা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। যার কারণে আমাদের পার্টি অফিসে আমরা কিন্তু সবসময় আমাদের নিজেকে সেভ করার জন্য আমরা পার্টি অফিসে কিন্তু সবসময় প্রস্তুত ছিলাম যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে রংপুরে কিন্তু জাতীয় পার্টি হলো রংপুরের একটা ঘাঁটি। হ্যাঁ, রংপুরে জাতীয় পার্টির অস্তিত্ব আমাদের সঙ্গে জড়িত আছে। সেক্ষেত্রে আমরা এই ধরনের কোনো ঘটনা আপনার কি মনে হ্যাঁ, হয় না শুধু রংপুরেই দেখা গেছে পার্টিটা ধরে আছে, বাকি সব জায়গায় না, সব অনেকভাবে জায়গায় আছে, তবে রংপুরের মতো না। হ্যাঁ, রংপুরের মতো না। রংপুরের মতো সেই রকম সোচ্চার সব জায়গায় কিন্তু সাংগঠনিক অবস্থা তো স্ট্রং না। এটার হ্যাঁ, কারণটা কি? মানে কি কারণে আপনাদের এর কার অনেকে তো আসলে পার্টির ব্যাপারে আমি কম টানতে যাচ্ছিলাম। রংপুরটাকে বেশি ফোকাস দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, তারপরেও যেহেতু চলে আসলো এই কারণেই জিনিসটা নিয়ে আসা। হ্যাঁ, আমাদের হ্যাঁ। সাংগঠনিক অবস্থা প্রথম থেকেই হুম। খুব একটা সব সব জেলায় হুম। আমরা খুব একটা শক্তিশালী করতে পারিনি। এটা অকপট স্বীকার করতে হবে। যেমন কিন্তু যে রংপুর আতাতের ব্যাপারটা বা যেই ব্যাপারটা আসে যে আপনারা তো আওয়ামী লীগের সাথে আতাত করছিলেন, টিকেছিলেন। কারণ আপনারা না হলে দেখা গেছে যে আওয়ামী লীগ একাই এতদিন ধরে ১৫ বছর ক্ষমতায় টিকে থাকতে পারতো না বা এ- হইতো না। এই এ- ব্যাপারগুলো তো এটা আবার এটা চলে আসে। এটা হলো ভ্রান্ত একটা ধারণা। আওয়ামী লীগ এমনই একটা অবস্থায় গিয়েছিল যে তারা প্রথমে কাউকে যদি কোনো দলকে সাইজ করতে হয়, তার কলেবরটা দেখে যে এই দলকে আমি সহজেই ইজি ওয়েতে আমি আমার কাছে নিয়ে আসতে পারবো, বা চাপ প্রয়োগ করলে তারা সরে যাবে বা তারা মাথা নত করবে। এইরকম দল জাতীয় পার্টিতে তৃতীয় সারির দল, তৃতীয় নাম্বার দল। জাতীয় পার্টি তো বিএনপি বা আওয়ামী লীগের মতো অত শক্তিশালী দল ছিল না। যার কারণে তারা বিএনপিকে তারা অতটা টাচ করে নাই। হয়তো বা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়েই ক্ষান্ত হয়েছে। কিন্তু জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্য জাতীয় পার্টির যত ভাঙন, হ্যাঁ, এই আওয়ামী লীগের পিরিয়ডে হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু থেকে শুরু করে
তার পরবর্তী স্টেজে বেগম রওশন এরশাদকে নিয়ে 2014 নির্বাচন করা। হ্যাঁ, এরশাদ তো নির্বাচন বয়কট করেছিল। হ্যাঁ, এরশাদ নিজেও কোনো জায়গায় নির্বাচন করেনি, অথচ হ্যাঁ তাকে দেখানো হলো যে রংপুরের 3 আসন থেকে বিজয়ী দেখা হলো। একটা তো জাতীয় এই পার্টি ব্যাপারে যদি আপনারা একটা ঐক্য তৈরি করতে পারেন, তখন আমাদের গণতান্ত্রিক যে ধারাটা ওটা তো ঠিক না, থাকতে পারতো। এখন ঐক্য তৈরি করতে গেলে তোমার শক্তি লাগবে। হ্যাঁ, রাজনৈতিক শক্তিটা তোমার এটা এসেনশিয়াল। প্রত্যেকটা জায়গায় এখন একটা জাতীয় পার্টির উপর কোনো ধরনের একটা আঘাত আসলো, সেটা যদি 64টা জেলার মধ্যে 30টা জেলা সোচ্চার হয়ে আসে, তখন এই যে ভয়েসটা, তখন কিন্তু সরকার এটাকে হিসাব করে চলে। যার কারণে জাতীয় পার্টিকে জাস্ট ব্যবহার করেছে আওয়ামী লীগ, আচ্ছা, জাতীয় এই পার্টিকে ব্যবহার থেকে আরেকটা জিনিস আসে যে আমরা যতটুকু জানি, মানে যতটুকু পড়ছি বা যতটুকু আমাদের ছোট থেকে দেখে আসছি, যে শুরু থেকে রংপুরের ক্ষমতায় কিন্তু জাতীয় পার্টিই ছিল। মানে জাতীয় পার্টির প্রতি মানুষের একটা অন্যরকম বিশ্বাস বা ভালোবাসা, একটা যে তারাই আমাদের একমাত্র বন্ধু বা তারাই আমাদের জন্য কিছু করতে পারবে। কিন্তু এখন মানুষের মধ্যে জাতীয় পার্টি আসলে এত বছর ক্ষমতায় থাকার পরেও সে রংপুরের জন্য আসলে তেমন কিছুই করতে পারেনি, বা যেই নেতারা ছিল তারা শুধু ভোট নিয়েই গেছে, কিন্তু রংপুরের কোনো উন্নয়ন হয়নি। রংপুর অন্যান্য বিভাগের সাথে কম্পেয়ার করতে গেলে দেখা যাবে যে অনেক পিছিয়ে পড়া একটি জনপদ। এটা তো হলো এই কি, দিক আমরা থেকে আপনার কি এখানে মনে হয়? এখানে বিষয়টা হলো যে রংপুরের উন্নয়নের স্বার্থে সব দল যদি এক এক থাকতো তাদের দাবির সপক্ষে, তাহলে এই দাবিগুলো আদায় করতে কিন্তু সহজ হতো। কিন্তু আপনাদের সাথে তো যার দেখা গেছে যে যেহেতু আওয়ামী লীগ আপনাদের কথায় একটা, কিন্তু আপনাদেরও কন্ট্রোল ছিল একটু, যে কোনো তা আপনারা ছাড়া ওরা নির্বাচন কোনোদিনেই করতে পারতো কোনোদিনেই না। কোনোদিনেই তো আওয়ামী সেই লীগ, ক্ষেত্রে আপনারা তো রংপুরের জন্য কিছু আদায় করে না, নিতে পারতেন। আওয়ামী লীগের প্রয়োজনে তারা জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু জাতীয় পার্টির কোনো ডিমান্ড তারা ফুলফিল করেনি, কোনো দিনেই তারা ফুলফিল করে নাই। রংপুরের যেটা বড় ডিমান্ড এখন, আমাদের শ্যামাসুন্দরী ক্যানেলটাই মেইন ডিমান্ড। হুম। তাছাড়া কিন্তু আনুষঙ্গিক কাজ অনেক দূর এগিয়ে গেছে আমাদের রংপুর। আর সবার কাছে হ্যাঁ, তো শুনছি যে তারা কি উন্নয়ন করে বা কি করতে চায় প্রতিশ্রুতিগুলো, তো আপনার কাছে তো এরকম সোজা মানে শোনার সুযোগ নেই, যেহেতু আপনি নিজেই ছিলেন এতদিন ধরে আর কি মেয়র। আর মেয়র মানে মোটামুটি আমাদের যেটা আর কি 3 আসন, এটা বলতে গেলে পুরো সিটি কর্পোরেশনের মধ্যেই পড়ে। তো এখানে আপনার মনে হয় কি কি উন্নয়নগুলোতে আপনি ফোকাস দিছিলেন আর করছিলেন এই পর্যন্ত? আমাদের এখানে উন্নয়নের বেসিক যে দরকার, সেটা হলো শিক্ষা ব্যবস্থাটার একটা গঠন দরকার। হুম। অনেক জায়গায় যেমন দেখবেন যে 2টা করে সরকারি কলেজ, মহিলা সরকারি কলেজ, হুম। হ্যাঁ, এই ধরনের অনেক প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু রংপুরে আমাদের ওই জেলা স্কুল, ওই পুলিশ লাইন, হ্যাঁ। এই কালেক্টরেট, এইভাবে নিয়ে মাধ্যমিক স্টেজটা এখানেই আছে। আর উচ্চ মাধ্যমিক স্টেজে শুধু রংপুর কলেজ বা ক্যান্ট পাবলিক মাঝখানে অ্যাড হয়েছে। হ্যাঁ। এই নিয়েই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলমান আছে। হ্যাঁ। আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন দরকার, হুম। যাতে করে আমাদের ছেলেমেয়েরা যাতে মেধা বিকাশের সুযোগ পায় এবং অন্যান্য জেলার সঙ্গে, অন্যান্য বিভাগের সঙ্গে কম্পেয়ার করে যাতে এগিয়ে যেতে পারে। তাহলে হবে কি, এরা ন্যাশনালি বিভিন্ন জায়গায় প্রোভাইড হবে। সেই জায়গাটায় অনেক ঘাটতি আছে। আর রংপুরের অবকাঠামোর দিক থেকে ঘাটতি খুব একটা বেশি নাই। আমাদের শুধু যদি শ্যামাসুন্দরী ক্যানেলটা যদি আমরা করতে পারতাম, এখানে হয়তো বা 1000-1200 কিন্তু যে কোটি টাকা। রোডের যে হ্যাঁ, জ্যাম একটা আমরা দেখতে পাই, যে ধাপ থেকে শুরু করে জাহাজ কোম্পানি হুট করে একটা মানে জ্যাম জটের একটা শহরে পরিণত হয়ে গেল, এখন যেটা একটা আগে রোডে, আসলে হ্যাঁ, ছিল না এরকম। একটা 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 রোডের মধ্যেই কিন্তু আমাদের এই রংপুরের যানজটটা কিন্তু একটা রোডের মধ্যেই, হ্যাঁ। এটার মধ্যে সীমাবদ্ধ। হুম। আমাদের সমস্ত কিছু ইনকামিং রাস্তা এসে এই রাস্তাটার মধ্যে লাগছে, হুম। এবং এই রাস্তাটা একটা ধারণ ক্ষমতা আছে। হুম। সেই হিসাবে এখন লিগ্যাল ইনলিগ্যাল ভেহিক্যাল কিছু আছে আমাদের, যেমন রংপুর সিটি কর্পোরেশনের টোটাল অটো এবং রিক্সা মিলে 11,230টা এখন পর্যন্ত, আমি যতক্ষণ ছিলাম মেয়র ততক্ষণ এই সংখ্যাটা ছিল। এখন যদি এখানে 20,000 বা 30,000 যদি যান এখানে চলে, তাহলে এই যানজট কিন্তু কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয়। আমি কিন্তু মেয়র বিকল্প থাকাকাল পথ দিয়ে সময় যদি এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আমাদের রংপুরে ঢোকার মতো, শহরে ঢোকার মতো আমাদের 27টা ইনকামিং গেট আছে। 27টা পয়েন্ট দিয়ে এই ইনলিগাল ভেহিকেলগুলো ঢোকে। এখন তোমার এই ইনলিগাল, এখন 27টা পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা বা শ্রমিক সেক্টরকে দিয়ে যদি কন্ট্রোল করা যেত, যদি লিগাল ভেহিকেলগুলো যদি আমাদের কোর শহরটার মধ্যে চলতো, তাহলে কিন্তু এই যানজটটা হতো না। কিন্তু আসলে ইনলিগাল ভেহিকেলটা এখানে মারাত্মক সমস্যা। এখন এই মানুষের কাজ নাই, এখন রিক্সা পুলার হয়েছে। মানুষের কাজ নাই, তারা একটা অটো চালাচ্ছে। এইভাবে
হকার দিয়ে দেখবা যে দুই পাশে ব্লক হয়ে গেছে রাস্তার, দেখবা যে মোটরসাইকেল রাখিয়া সিটি একটা কর্পোরেশনের দায়িত্বের মধ্যেই পড়তো, তো এই জিনিসগুলোকে সিটি কর্পোরেশন একাই করতে পারে না অন্যান্য এটা। দেখছি আমি যে বরিশাল পর্যন্ত গেছিলাম, হ্যাঁ। ওদের রাস্তাঘাট ফুটপাত অনেক সুন্দর, মানে রাস্তাও ক্লিন আর ফুটপাত গুলো ওরা অনেক সুন্দর। ওরকম জায়গা যদি ডেভেলপ করে, আমাদের এই দিকটা কেন আসলে ডেভেলপ এখানে করা উচিত? এখানে হওয়া সম্ভব ছিল যদি সিটি কর্পোরেশনের ডিমান্ড অনুযায়ী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি হেল্প করতো, যে আমি একটা উচ্ছেদ করব, উচ্ছেদে একটা হকার উচ্ছেদ করব, সেখানে একটা মব হবে, সেই মবটা প্রোটেকশন দেওয়ার জন্য সিটি কর্পোরেশন ইজ নট এনাফ, তাকে সহযোগিতা করতে হবে পুলিশ এবং তার জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট, এইগুলো দিয়ে যদি একটা যৌথ যদি একটি ফোর্স হয়, তখন কিন্তু ইট মে বি কিন্তু পসিবল। মবের ব্যাপারটা তো আমরা দেখতেছি যে জুলাইয়ের পর থেকে এই ওয়ার্ডটা আমরা নতুন শুনতেছি, কিন্তু আগেও কি মবের ব্যাপারটা এরকম এগুলো হয়েছে, যেমন একটা হকারও তুমি উচ্ছেদ করবা, হ্যাঁ। ঢাকা শহরে হয়েছে, বহু বহু জায়গায় হয়েছে। তুমি একটা বস্তি উচ্ছেদ করতে গেলা, তুমি একটা ইনলিগ্যাল কোনো একটা অবকাঠামো, যেমন আনিস সাহেব যখন ঢাকার মেয়র ছিল, ছিল? তখন একটা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে কিন্তু অনেক ঘটনা হয়ে গেছিল। হ্যাঁ। হ্যাঁ, যে ভাগ্যিস বেঁচে গেছে উনি, তখন ওনার বড় ভাই ছিল সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ, এইভাবে ওরা ট্যাকেল করে ওরা সাপোর্ট পাইছে, কিন্তু আমাদের সেরকম সাপোর্ট দেওয়ার কোনো লোক ছিল না। আমরা যতটুকু মানুষকে বুঝায় সুঝায়, হ্যাঁ, দুই একটা গাড়ি ধরিয়া, হ্যাঁ, তাকে প্রতীকী আমরা আমরা কোনোদিনে চাই নাই যে একটা অটোকে নিয়ে যায়, যেমন ঝন্টু ভাইয়ের সময়, হ্যাঁ, উনি দুটো অটোকে জ্বালাই দিছিল। হ্যাঁ, খেলা আছে অবশ্য, কিন্তু আমি কিন্তু আমার এই 6 বছর 4 বছর, ব্যাটারি সহ। হ্যাঁ, আমি 4 বছর কিন্তু জ্বালাই নেই, তার কারণ একটা অটো মানুষের সর্বোচ্চ ইয়ে করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো কিনছে, আর গরিব মানুষ। এটা হ্যাঁ, আসলে তাকে, ঠিক না, কিন্তু হ্যাঁ, যদি আমরা সিস্টেমে নিয়ে আসতে হ্যাঁ, পারতাম, রোড গুলোকে নিশ্চয়ই। ভাগ করে দিতে পারতাম, যে সেই এই জন্যই অংশটা আমাদের চলবে। শ্যামাসুন্দরী প্রজেক্টটা করলে, আমাদের এই প্রপোজালের মধ্যে আমি ঢাকা থেকে যারা হাতির ঝিল, যারা এই ডিজাইনটা করছে, আমি ওই ডিজাইনারকে নিয়ে এসে রংপুরের, আমি 85 লক্ষ টাকা তাদের ডিজাইনারদের কনসাল্টিং ফি দিয়ে আমি কিন্তু একটা প্রজেক্ট তৈরি করছিলাম। এখানে শুধু ক্যানেলে ছিল না, দুই পাশে রাস্তা ছিল। হ্যাঁ, যেটার কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছিল অলরেডি। ওটা কি কারণে আসলে পিছায় গেল, এখন বা কি, মানুষ আর এখন আসার তো দুইবার নিয়ে থেকে কেউ দেখলো দুইবার না? দুইবার এটা প্রজেক্ট আমরা উঠাইলাম। হ্যাঁ। হ্যাঁ, সরকার বলছে যে এখন এটা হবে না, এত টাকা নাই, 1200 কোটি টাকা আমরা আর দিতে পারবো না, যার কারণে কিন্তু এটা আরেকটা হয় নাই। আমার কাছে আর কি ইনফরমেশন একজন দিছিল যে জাইকার 100 কোটি টাকা সেটা আর কি ব্যাক চলে গেছে, ঠিকভাবে প্রকল্প দেখানোর হয়নি জন্য তারা টাকাটাকে ব্যাক না, নিয়েছে। তো সরকারের বাইরেও কি আমরা এরকম বেসরকারি এগুলো না, থেকে না, এটা এটা benefit এটা পাইতাম এটা কিনা? এটা ভুল কথা। জায়গার যখন একটা ফান্ডিং ছিল, তখন ঝন্টু ভাই মেয়র ছিল। আচ্ছা। হ্যাঁ, ঝন্টু ভাই মেয়রের সময় 100 কোটি টাকা ওখানে বরাদ্দ দিয়েছিল। তখন আমাদের রংপুরের যে সচিব ছিল আবু আলম শহীদ খান, হ্যাঁ, এই শহীদ খান যখন ইয়ে থাকলো, তখন ঝন্টু ভাইয়ের সঙ্গে তার একটা খুব, মানে মুখামুখি অবস্থানে চলে গেল। আচ্ছা। তখন মুখামুখি অবস্থানে থাকার পরে অলরেডি তখন কিছু প্রায় 25-30 কোটি টাকার কাজও অলরেডি হয়ে গেছে। তুমি দেখবা যে শ্যামাসুন্দরী পাশে ওই কিছু ইয়ে করে প্লেট হ্যাঁ, দিয়ে plate দিয়ে ইয়ে করছিল। প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিল। করার পরে তারপরে এই কাজটা ওনারা টাকাটা ট্রান্সফার করে নিয়ে গেলো এলজিইডিতে। হ্যাঁ, উনি এলজিইডির সচিব ছিল, যার কারণে ওনার সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার কারণে এই টাকাটা কিন্তু ট্রান্সফার করে উনি এলজিইডিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কয়েকটা টেন্ডার করছিল, কিন্তু কাজগুলো ঠিকভাবে করে নাই। আমার মনে হয় যে পরিকল্পিত কাজ না করা, এই টাকাটা কিন্তু দেশের অপচয়। আমি চাই যে একটা পরিকল্পিত প্রজেক্ট হোক, সেটা ডিজাইন অনুযায়ী সম্পন্ন হোক, এবং আমাদের যে প্রত্যাশা, রংপুরের মানুষের যে প্রত্যাশা, এই টাকাটা ব্যয় করে যদি আমাদের মানুষের প্রত্যাশা পূরণ না হয়, সেই কাজ না করাই ভালো। যেহেতু ঝন্টু আঙ্কেলের কথা আর কি আসলে, উনি যদিও মারা গেছে, তো সবাই এখন বলে যেটা যে যা উন্নয়ন হওয়ার বা ড্রেন যে সিস্টেমটা বাজেট নিয়ে আসার বা পরিকল্পনা করার সব উনি করে গেছে, প্লাস্টিক লিপার থেকে শুরু করে সব ওনার আমলেই হয়েছে, কিন্তু আপনার আমলে ওরকম কেউ মানুষ দেখতে পায়নি ওই টাইপের কিছু প্রজেক্ট যেটা আসলে উনি করে রেখে গেছে। আসলে এগুলো তো কথার কথা বলতেই পারে। এখানে প্রজেক্ট যখন হয়, প্রজেক্ট যখন আমরা করে নিয়ে আসি, প্রজেক্টের এগেনিস্টে যখন ফান্ড ক্রিয়েট হয়, হ্যাঁ, তারপরে না টেন্ডার হয়। তো এই কাজগুলো তো ঝন্টু ভাই টেন্ডার করে যায়নি। হ্যাঁ, বা ঝন্টু ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী তো এই কাজগুলো হচ্ছে না। এই আমি প্রজেক্ট তৈরি করে নিয়ে সেই প্রজেক্ট পাস হতে 1 বছর সময় লাগে, 1-1.5 বছর সময় লাগে। তারপরে ওখানে অর্থ মন্ত্রণালয়ে অর্থ ছাড়া হয়, তারপরে টেন্ডার হয়। তাই এটা হয়তোবা যারা হয়তোবা ঝন্টু ভাই
ব্লাইন্ড সাপোর্টার, তারা দুই একটা কথা বলতেই পারে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে এই কথাটা ঠিক টিকলি না। পার্কের দিকে যদি আমরা দেখি, উনি ওই সাইডে একটা পার্ক করছিল, সুন্দর করে ওই সাইডে ট্রেন নিয়ে দিয়ে করছিল, কিন্তু তারপরে দেখা গেল যে ওই সাইড ওরা যেভাবে হোক এই সাইডটা নিয়ে ওরা একটা ওয়াটার পার্ক করলো। আর ওই সাইডটা যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল, সেই সাইডেরও জিনিসপাতিগুলো এখনো গেলে আমরা দেখতে পারবো যে একদম মানে পরিত্যক্ত অবস্থায়। জিনিসটা আগে যতটা পরিষ্কার ছিল বা সুন্দর একটা রাইড টাইডের ব্যবস্থা ছিল, ওগুলো সব অকেজো হয়ে গেছে বা শোনো, নষ্ট এইগুলা হয়ে হলো গেছে। কি, আমি প্রথমেই বললাম না যে আসলে সরকারি টাকা তুমি যেভাবেই খরচ করো, হয় ট্যাক্সের টাকা খরচ করতে হবে, না হয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড থেকে খরচ করতে হবে। যে খরচটাই তুমি করবা সেটা তোমাকে হতে হবে যুগোপযোগী। উনি এমন কিছু করছিল, হ্যাঁ, যেটা হয়তো 7 দিন পরে বিকল, হ্যাঁ, এটা চলার মতো না, এটা এখানকার লোকাল বানানো। তো এই টাকাটা আপনি যে অর্থটা খরচ করলেন, এটা তো আপনি পানিতে ফেলে দিলেন। তা আমি সেই ধরনের কাজ করতে চাই নাই। আমি চিকলিতে যেটা এখন পরিবর্তন দেখো, এটা আমার সময়ই। হুম। হ্যাঁ, চিকলিতে ছিল একটা অবৈধ অসামাজিক কার্যকলাপের একটা কেন্দ্রবিন্দু। জঙ্গল, ঝোপ ঝাড়, ছোট ছোট পুকুর, হ্যাঁ, কচুরিপানা, তারপরে তোমার বড় বড় গাছ, এগুলো আমি প্রথম ডিমার্কেশন করে সেগুলো উচ্ছেদ করলাম। উচ্ছেদ করার পরে তারপরে পুকুরগুলো ভরাট করলাম, হ্যাঁ, করে এখন তারপরে যতটুকু রাস্তা আমি করছি, ইনকামিং রাস্তা, তোমরা ইয়া থেকে দেখো, তোমার কি বলে ওইটাকে, ওই সাইড ওই সাইডটা রাধাবল্লভ, স্টেডিয়ামের এই সাইড হ্যাঁ, থেকে রাধাবল্লভের সাইডে যে ইনকামিং গেটটা আছে, তারপরে এদিকে মেডিকেলের গেট থেকে যেটা দেখো, দুইটা গেট নির্মাণ করা দুই পাশে। আমি চাচ্ছি যে এটাকে যে আমি ব্যয় করব, সেটা যেন আমি এখান থেকে আর্ন করতে পারি, আমার যেন ঘাটতি না হয়। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমি এখন প্রতি বছরে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আয় হয় চিকলি পার্ক থেকে। এর আগে তো 1 টাকাও হইতো না। আগে কোনো দিন 1 টাকাও চিকলি পার্ক থেকে আসতো না, কোনো গেটও ছিল না, মানুষ ইজি যাইতো, ইজি আসতো, হ্যাঁ, গাঁজার এই আড্ডা ছিল। টাকাটা কি মানে সিটি কর্পোরেশন উন্নয়নেই ব্যবহার হচ্ছে, মানে যেই টাকাটা ওখান থেকে রাজস্ব অফকোর্স সেটা রাজস্ব ফান্ডে জমা হচ্ছে, যেটা তুমি প্রতি মাসে যে ইনকামটা হচ্ছে, প্রতি মাসে প্রতিদিনের মানে ইনকাম সরকারের আর কি ইয়েতে সরকার, জমা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সেটাতে কাছে তো যাচ্ছে। জমা হয়, কিন্তু আমরা তারপরেও দেখা গেছে যে মানে পর্যাপ্ত বাজেট কেন পাইলাম না এই পর্যন্ত। দেখা গেছে যে সব বাজেটে তো আমাদের একটা ঘাটতি বা আমাদের সাথে একটা বৈষম্য করা হয়েছিল, শোনো, এটার কারণটা কি বাজেট ছিল? বাজেট বৈষম্য এটা হয় কি, একনেক বৈঠকে পাশ হতে হয়। একনেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন প্রজেক্ট দিবেন, ইচ্ছা না করলে প্রজেক্ট উনি ডিনাই করতে পারেন, হ্যাঁ, যদি সমান দৃষ্টি না থাকে। আমাদের বেলায় ঠিক তদ্রূপ হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে। যে এখানে আমাদের রংপুরের প্রতি যে বৈষম্য, সেই বৈষম্যটা অনেক প্রকট ছিল। তারপরেও কিন্তু আমি ওয়ার্ল্ড ব্যাংক, তারপর জাপানি উন্নয়ন কর্তৃপক্ষ, তারপরে কোভিড ফান্ড, এই সবগুলো মিলে আমি কিন্তু ওনার জন্য শুধু প্রধানমন্ত্রীর জন্য বসেছিলাম না, তাহলে কিন্তু রংপুরে একটা রাস্তাঘাট দিয়ে তোমার চলতে পারতাম না। কিন্তু আমি এই তোমার সামনেই দেখো, এখানে এই পাশে ব্রিজ, ব্রিজ, হ্যাঁ। হ্যাঁ, এই রাস্তা, এইগুলো যতগুলো কানেক্টিং রোড দেখো, এখানে কাছারি বাজারের রাস্তা, হ্যাঁ, মেইন রাস্তা, তুমি দেখো তোমার লালকুঠি মোড়, হ্যাঁ, তারপরে দেখো বাস টার্মিনাল, তারপরে তোমার ময়লা ফেলার ভাগাড়, তারপরে তোমার আজাদ হোমি হলের গলি ভাঙে রাস্তা করা, হ্যাঁ, তারপরে তোমার এই যে পার্ক, পায়রা চত্বরের ওই অবয়বটা ছোট করে নিয়ে আসছে মানুষের যাতায়াতের সুবিধা করা, হ্যাঁ, সব কাজই কিন্তু আমি করছি। এবং আমার সময়ে কোনো কাজ গ্যাপ আছে, এই ধরনের গ্যাপ সৃষ্টি করতে আমি কোনো সময় দেইনি। তার কারণ আমি বুঝতেই দেই নাই যে টাকাটা কোত্থেকে আসতেছে। আমার এক সাইডে অভাব আছে, আমি আরেক দিক থেকে আমি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আমি এদের পিডিকে নিয়ে আসছি। বাংলাদেশের মধ্যে 5টা জেলার মধ্যে সুইপার কলোনি হচ্ছে, তার মধ্যে রংপুর একটা জেলা। হ্যাঁ, তুমি নিউ জুমাপাড়ায় একটা সুইপার কলোনি হচ্ছে, প্রায় 50 কোটি টাকা ব্যয়, কাজ চলমান আছে, তোমরা কোনো সময় গেলে দেখতে পারবা। তো এই কাজগুলো, আজকে ময়লা ফেলা, যে আমাদের প্রতিদিন 120 গাড়ি করে ময়লা হয়, সেই ময়লাটা তোমাকে ডাম্পিং করতে হবে কোনো না কোনো এক জায়গায়। রংপুর সিটি কর্পোরেশন কোনো জায়গা ছিল না। আমি 84 বছর পর একটা জায়গা, রংপুর সিটি কর্পোরেশনের জায়গা কিন্তু অবৈধ দখলদারদের হাতে ছিল, এটাকে আমি উদ্ধার করে ডাম্পিং ইয়ার বানাইছি। এখন তো ইজিতে আজকে 120 গাড়ি প্রতিদিন ময়লা হচ্ছে, সেই ময়লাটা তোমার টের পাও কোথায় তারপরেও ফেলা? আমাদের কাছে মানে সবার মানুষের কাছে কেন মনে হয় যে আমরা আসলে পিছিয়ে পড়া বা আমাদের ওই পরিমাণ উন্নয়নটা হয়নি বা হ্যাঁ, ওই পরিমাণ আমরা চোখে দেখতে পাচ্ছি না আর কি। এই এখন জিনিসটা এখন কিছু ঠিক হওয়ার অবয়বের পরিবর্তন আছে, ডেকোরেশনের পরিবর্তন দরকার, রংপুরের ডেকোরেশনের পরিবর্তন দরকার। মোটামুটি তো সেটাও হ্যাঁ, হয়েছিল যে সেটা সাইড দিয়ে ইয়ে দিয়ে ফুল গাছ আমি, দেয়া, হ্যাঁ, ফুল গাছ উন্নয়ন। দেওয়া, রেলিং করা, এটার হ্যাঁ, বাইরে মাঝে আপনার রাস্তাঘাট বা এই উন্নয়নের বাইরে আপনার মনে হয় যে কোনটা 3-4টা জিনিস যেটা বিশেষভাবে আপনি করছিলেন? আমাদের রংপুরে দরকার এখন
অল্টারনেটিভ একটা রোড, তাহলে যানজটের সমস্যাটা নিরসন হবে। হ্যাঁ, এখন ক্যান পাবলিকে সকালে বাচ্চারা স্কুলে যাবে, তারা যদি যানজটে পড়ে থাকে তাহলে স্কুল যদি তার বিঘ্নিত হয়, এটার মতো আর কষ্ট কিছু থাকবে না। ঠিক আমরা প্রথম আগে যানজটটা নিরসন করার জন্য অল্টারনেটিভ একটা রোডের দরকার, এবং সেই প্রপোজালটা ছিল শ্যামাসুন্দরী ক্যানেলের পাশ দিয়ে, দুই পাশ দিয়ে যদি রোড করতে পারতাম আমরা, তাহলে যানজটটা আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারতাম। আরও একটা পরিকল্পনা ছিল যে আমার শ্যামাসুন্দরীর উপর দিয়ে, হ্যাঁ, আমরা একদম সাতমাথা থেকে, মাহিগঞ্জ সাতমাথা থেকে একদম আমার চেকপোস্ট পর্যন্ত এটা যদি ফ্লাইওভার উপর দিয়ে করতে পারতাম, তাহলে আমাদের যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, চার চাকার যেটা ভেহিকেল আছে, সেগুলো কিন্তু এটাকে ওভারপাস করতে পারতো এখানে, সবগুলোই। তাহলে কিন্তু একটা শহরের যে ডিগনিটি, এটা কিন্তু অনেকটা রাইজ তো হতো। এটা তো শুধু একটা স্বপ্ন বা এখনো স্বপ্নের মতো, কিন্তু হ্যাঁ, এটা তো বাস্তব হয়নি। এখন সরকারগুলো যারা আসে, তারা যদি, যারাই সরকার আসে, কেন্দ্রীয় সরকার যারা আসে, তারা যদি সমান দৃষ্টিতে দেখে। তুমি দেখো, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন অনলি 76 স্কোয়ার কিলোমিটার, আর রংপুর, ইন প্রেজেন্ট সিচুয়েশন রংপুর ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা এখানে হলো 205 বর্গ কিলোমিটার। রাজশাহীতে দেয় উনি 4,500 কোটি টাকা বরাদ্দ, আর রংপুরে দেয় 210 কোটি টাকা বরাদ্দ। দেয়ার ইজ ফার ডিফারেন্স বিটুইন টু স্টেজ। আমার আমার যদি আয়, আমার যদি সম্পদ অল্প থাকে, তাকে দিয়ে আমার ওই বড় স্বপ্ন আমার দেখতে পারি না। যার কারণে আমরা যদি আমাদের লিগ্যাল যে ডিমান্ডগুলো আছে, এসেনশিয়াল ডিমান্ডগুলো আছে, এগুলো যদি সরকারের যারাই থাকুক না কেন, যদি যদি তাদের দৃষ্টিটা সমান হয়, তো ইট মে বি পসিবল। আমাদের স্বপ্নের রংপুর, আমরা অনেকটাই বেসিক বেসটা আমরা ফাউন্ডেশন করেছি, এখন ডেকোরেশন দরকার। রংপুর মেডিকেলেরও তো আমরা ওরকম একটা পরিবর্তন দেখিনি। এটা তো সিটি কর্পোরেশনের মধ্যেই পড়ে, যে পরিষ্কার পরিচ্ছন্ন যেই জায়গাটা থাকার কথা, ওইভাবে তো মানে আমরা কিছুই দেখতে পাইনি যে পরিষ্কার পরিচ্ছন্ন বা সিটি কর্পোরেশন থেকে সেখানে রেগুলার ক্লিনিং এর ইয়ে করা হচ্ছে। এই জিনিসটা আপনার কাছে কি মনে হয়? আসলে রংপুর মেডিকেল কলেজটা মেয়র হিসাবে খুব একটা আমরা হস্তক্ষেপ করতে পারি নাই। এর পিছনে কারণ হলো যে এখানে আওয়ামী সিন্ডিকেট একটা তো আগে থেকে তৈরি ছিল, এবং এখানে একটা সুচ থেকে শুরু করে খাবার, খাদ্য, হ্যাঁ, সব সরবরাহ, ক্লিনিং, তোমার যে লোকগুলা পার্ট টাইম যে লোকগুলো থাকে, তাদের নিয়োগ, হ্যাঁ, এগুলো সবগুলো তাদের তাদের হাতে ছিল। আর আমি ছিলাম জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি থেকে আমি মনে করছিলাম যে এখানে যদি কোনো ধরনের আমি ইন্টারাপ্ট করি বা বাধা প্রদান করি, হ্যাঁ, তাহলে কিন্তু একটা বিড়ম্বনাই হতে পারে। এবং আর পাশাপাশি আমাদের দাবি ছিল যে একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার লেভেলের কাউকে দিয়ে, হ্যাঁ, এখানে অনেক মেডিকেলে কিন্তু কলেজ আছে, রংপুর মেডিকেলে এখানে যে সেনাবাহিনীর কর্মকর্তাকে যদি ডিপুট করে দেওয়া যায়, শৃঙ্খলাটা ফিরে আসে। কিন্তু সেটাও করে, কিন্তু সেটা করেও কিন্তু, এখন আর কি ওই জিনিসটা আবার হ্যাঁ, সেনাবাহিনী আসছে হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা গেছে আপনার মানে জাতীয় পার্টি থেকে হলেও আপনি তো দেখা গেছে যে সকল দলের তখন সমর্থন একটা পাইছিলেন, মানে এই কারণে তো নগরপিতা মানে হয়ে আসছিলেন আপনি। প্রশাসনিক তারপরও আপনার ওই শক্তিটা প্রশাসনিক কেন করতে পারলেন প্রশাসনিক না? সাপোর্ট একটা দরকার আছে। এই এই তোমাকে একটা উদাহরণ দেই। আমাদের ঝন্টু ভাই হ্যাঁ। যখন মেয়র ছিলেন, হুম। উনি একদিন ওই খাবারের মান নিয়ে কিন্তু রংপুর মেডিকেল কলেজে গিয়ে এটা কিন্তু ওই প্লেট দিয়ে কিন্তু টেলিভিশনের সামনে তুলে ধরছিল। হ্যাঁ। এটা নিয়ে তাকে আর আর সেকেন্ড টাইম ঝন্টু ভাইয়া যাইতে পারেনি ওখানে। হ্যাঁ, উনি তো আওয়ামী লীগের সমর্থিত হুম। মেয়র ছিল, তারপরে কিন্তু যাইতে পারেনি। এত বড় শক্তিশালী সিন্ডিকেট ওখানে কাজ করে। ওখানে এইটাকে ফিরিয়ে আনতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি একটা স্ট্রং ভূমিকা রাখে, এবং এখানে যদি একদম পুরো এ টু জেড, হ্যাঁ, এটাকে কোত্থেকে হচ্ছে এটা ট্রেস করে যদি করা যায়, সেটা একটা করতে পারবে। আর হলো আমাদের সিট সংখ্যা বাড়ানো দরকার। রংপুর একটা ডিভিশনাল হেডকোয়ার্টার হওয়ার কারণে প্রত্যেকটা ওয়ার্ডে, তুমি এখনও যাও, ও যা তুমি দেখবা যে এখানে শয্যা সংখ্যা কত, দেখবা যে তার ডবল পেশেন্ট এখানে আসে। সে ধরনের লজিস্টিক সাপোর্ট নাই। আর এই পেশেন্টগুলো আসে আমাদের গ্রামগঞ্জ থেকে। তারা কিন্তু এই মনে করেন যে তারা ল্যাট্রিন ব্যবহার করা থেকে শুরু করে, নিজের মনে মনে করে এই অঞ্চলে মানুষ পান খায়, পানের পিক ওয়ালে ফেলা, যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা, প্রত্যেকটা হচ্ছে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে, সেটাই কিন্তু এখন পর্যন্ত হয় নাই। যদি মানুষ আমাদের ডিসিপ্লিন ওয়েতে সব আচ্ছা, করতাম, ওটাতে তো তাহলে স্বাস্থ্য হতে পারতো। মন্ত্রণালয়ের ব্যাপার, তাহলে হ্যাঁ, ওটা আমরা হ্যাঁ, প্রথমের দিকে কিছু আমার কোশ্চেন ছিল, ওগুলো কিন্তু ঠিকভাবে অ্যান্সারটা আর কি হ্যাঁ, হয়নি। যে ওই জুলাইয়ের যে ব্যাপারটা ছিল, যে আপনি তো যেভাবে একটা ওইখানে সিচুয়েশন তৈরি হয়েছিল আপনার, যে সরকার টিকে গেলে তো আপনি থাকতেন কিনা, এটাই একটা দেখার একটা ইয়ে ছিল, যে হয়তো বা আপনি টিকতেন না।
তো তারপরেও আপনার গিয়ে দেখা গেছে যে এখন সবাই বলতেছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন, এবং আপনি মিডিয়াতেও একটা আপনার ভয়েস আসছে যে আপনি আওয়ামী লীগের যারা ক্লিন ফেস তাদেরকে আপনি নমিনেশন দিবেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি আবার একটু আমি ক্লিয়ার প্রথম থেকে করতেন। বলি, এটা একটা বড় সাবজেক্ট। হ্যাঁ, তারপরে আমি একটু সময় নিয়ে বলি যে আসলে এই জুলাই আন্দোলনের যে মূল প্রতিপাদ্য বিষয়টা ছিল, সেটা কোঠার বিপক্ষে আন্দোলন। তা আমি দেখলাম যে এটা একটা যৌক্তিক আন্দোলন। কোঠা যদি 56% কোঠায় যায়, তাহলে মেধা সম্পন্ন জাতি গঠনে এটা মারাত্মক অন্তরায়। এবং সন্তান তো আমাদেরও আছে, আমাদের তো এরকম খুঁটির জোর নাই, তা আমার সন্তানের জায়গা কোথায় হবে? যার কারণে আমি অত্যন্ত যৌক্তিক মনে করেছি যে এই দাবিটা অত্যন্ত যৌক্তিক। ছাত্রদের এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করা দরকার, যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এবং আমি প্রথম, যেহেতু জাতীয় পার্টির আমি মহানগরের সভাপতি, রংপুরে প্রথম জাতীয় পার্টির ব্যানারে, পুরো ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে, হ্যাঁ, একটা প্রথম মিছিল করি জাতীয় পার্টি। এবং সেটা আমাদের জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে শুরু করে একদম যিনি 16ই জুলাই, যেদিন আবু সাইদ মারা গেল, সেই দিনেই সন্ধ্যার আগেই আমরা মিছিলটা বের করি এবং মিছিলটা একদম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত যায়। এই আমার অন্তর্ভুক্তি শুরু হলো। তারপরে কিন্তু আমি আর পিছনে ফিরে তাকাই নাই। এদের এদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার, লজিস্টিক সাপোর্ট দেওয়ার, ইকোনমিক্যাল সাপোর্ট দেওয়া, এই সাপোর্টটা কিন্তু আমি দিয়েছি। কোনো আওয়ামী লীগকে সরানো বা পতন ঘটানোর জন্য নয়, আমার কথা যৌক্তিক দাবিটা এস্টাবলিশ করার জন্য, যৌক্তিক দাবির প্রতি তাহলে এখান সমর্থন। থেকে তো আরেকটা এটা, প্রশ্ন আসে যে হ্যাঁ, আপনারা কি তাহলে কখনোই চাননি যে আওয়ামী লীগ সরে না যাক বা দেশে একটা গণতান্ত্রিক ভোট হোক বা না, আমরা চাই যে যারা তাদের বিচার হোক। যে কেউ অন্যায় করুক, আমি যদি জাতীয় পার্টি করি, আমি যদি কোনো সরকারের বিরুদ্ধে কোনো কাজ করি, তাহলে আমার বিচার হবে প্রচলিত নিয়মে। হ্যাঁ, সেটা আমরা কিন্তু কাউকে ওরা মনে করছে যে আওয়ামী লীগকে সরানোর জন্য এই আন্দোলনটার আমি নেতৃত্ব দিয়েছি। যেহেতু আমি জাতীয় পার্টি করি, আওয়ামী লীগ করি না, যার কারণে আওয়ামী লীগ সম্পূর্ণ দায়ভারটা আমার উপরে চাপালো। এবং অলরেডি এখানে রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামী ঘরানার যে কাউন্সিলররা ছিল, তারা এটাকে সংঘবদ্ধ করে এই শিল্পকলা একাডেমির যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে আমাকে দায়ী করে তারা আমাকে সাসপেনশন চাইলো। হ্যাঁ, প্রথমে সাসপেনশন এবং আমাকে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে, এই দাবিটা কিন্তু তারা সেদিন করছিল। যারা প্রেস মিডিয়া আছে তারা সেদিনকে অবস্থাটা জানে। তো এই অবস্থা থেকেও কিন্তু আমি ভীত হইনি। আমি আমার নৈতিক যে জায়গা থেকে আমি কোনো সময় আমি সরে আসি নাই। তারপর পরের পর থেকেও কিন্তু আমি, এই ছেলেরা যে ট্রাফিকিং করেছে, হ্যাঁ, সমস্ত খরচ আমি দিয়েছি। দুপুরে খাবার সরবরাহ করেছি। তাদের বাঁশি ছাতা থেকে শুরু করে ওয়াল লিখনের তোমার যে রঙের তুলির যে টাকা লাগে, শিলা, সব কিছুই কিন্তু আমি দিতে পেরেছি। তার কারণ আমি সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম। হ্যাঁ, আমার একটা এক্সিকিউটিভ পাওয়ার ছিল, আমি দিতে পারছি। হ্যাঁ, এই অবস্থায় শুরু করে প্রথম আমি রাজনৈতিক নেতা হিসেবে জিএম কাদের এবং আমি প্রথম আবু সাইদের কবর কিন্তু আমরা জিয়ারত করে আসছি। কিন্তু ফার্স্ট। এটা এটা একটা হ্যাঁ, দেখানো হইতে পারে না যে হ্যাঁ। সাজানো জাস্ট আপনার মানুষকে দেখানোর জন্য আবু সাইদের কবরে গেছেন, কিন্তু এদিকে আবার আওয়ামী লীগের সাথে আপনাদের ভালো সম্পর্ক বা দেখা গেছে যে ওদের শোনো, সাথে এই আলাপ করে এই চলতেছে। কথাগুলো তো এখন আমি তো কথা বলছি, কিন্তু এখন তো বাস্তবে অনেকেই করতেছে। বিএনপির রুহুল কবির রেজভী একটা স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক আসলে আমাদের দরজা খোলা। হ্যাঁ, এই যে জামাতের যে তোমার আবু তাহের সাহেব, হ্যাঁ, ঢাকার যিনি মহানগরের সেক্রেটারি, উনি গেলেন কি মুজিবুল হক, যে রেলমন্ত্রী ছিল আওয়ামী লীগের, সেই এলাকায় গেল, গিয়ে বলল যে আপনারা তো মুজিবুর ভাইয়ের লোক, এবারে আমাকে আপনারা সমর্থন দেন। মুজিবুর ভাই যখন ফিরে আসবে তখন আমি তার সঙ্গে কথা বলে নেব, এই কথা বলল। আজকে আমার পাশেই রংপুর কাউনিয়া পীরগাছার যিনি বিএনপির এমপি প্রার্থী, উনি, ওনার স্টেটমেন্টটা তো কোনোটা তো অমিট করা যাবে না। আমি যে কথাটা বলছি সে কথাটা না তো এখন তো মিডিয়া থেকে যাবে, সব সবকিছু তথ্য রেকর্ডেড, প্রযুক্তির যুগে কারো অমিট করা কথা, যাবে। হ্যাঁ, কারো কথা উনি কেউ বলতেছেন যে এবার তোমরা আমাকে পার করে দাও, আওয়ামী লীগের লোকের কাছে সাপোর্ট চাচ্ছে। সবাই কিন্তু আওয়ামী লীগের ভোটটা নিয়ে টানা আঁচড়া করতেছে, সবাই চাচ্ছে। আজকে ওই এনসিপির কথা বলছেন, এনসিপির আজকে দেখেন, এখানে আমাদের জাতীয় ছাত্র সমাজের যে সভাপতি ছিল আবদুল্লাহ আল মামুন, তাকে জেলার সভাপতি করছে। আওয়ামী লীগের ঘরানার ছিল চঞ্চল কাউন্সিলর, তাকে মহানগরের সভাপতি করছে। তো এইভাবে তো তারা আমাদের জাতীয় পার্টি জাতীয় যুব সংহতির যে সভাপতি ছিল শান্তি কাদেরী, হ্যাঁ, তাকে নিয়ে এনসিপি নেতা করছে। ওই যে কি মুজিবুল কি বিদ্যুৎ, হ্যাঁ, সেও জাতীয় পার্টি ছিল নিচে। তো এখন সবাই তারা নিজে প্র্যাকটিক্যালি তারা দলের মধ্যে ঢুকায় আওয়ামী লীগের ভোটটা কীভাবে নেওয়া যায়,
নিজের বাক্সে তোলা যায় সেই চিন্তা করতেছে। আমি তো একটা কথা বলছি যে ক্লিন ইমেজে, আমি এটা স্পষ্ট বলছি যে যদি কোনো আওয়ামী লীগের লোক যদি কমিটির মধ্যে না থাকে, তাদের বিরুদ্ধে কোনো যদি মামলা মোকদ্দমা না থাকে, ক্লিন ইমেজের লোক যদি আসে, তাহলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিতে আমাদের কোনো অসুবিধা নাই। তো এখন সরকারও সে কথা বলছে, সরকারও কিন্তু আপনার তার এই ইন্টার্ন গভর্নমেন্টের প্রধান। আপনাকে নিয়ে তো সবারই যে আপনি হ্যাঁ আওয়ামী লীগকে ব্যাক করে নিয়ে আসতেছেন আবারও, হ্যাঁ, দেখা গেছে এটা বা আমরা আওয়ামী লীগ ইন্ডিয়ার একটা সহযোগিতা, এ- ইন্ডিয়ার এ- রয়ের একটা ইয়েতে আপনারা দেখা যাচ্ছে আবার আওয়ামী লীগকে ব্যাক করে নিয়ে আসছেন এইটা হলো কি, আপনাদের ব্যানারে। এটা হলো কি, এতদিন ধরে আপনারা মানে ওদের মদতে ছিলেন, এখন আবার ওদেরকে ব্যাক করে নিয়ে আসতে এটা যাচ্ছেন। এটা হলো কি ওই কি বলে, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, যত দোষ চাপাবেন আপনার জাতীয় পার্টির উপরে। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এবং ইন্ডিয়ার সঙ্গে যারা লবিং করতেছে, আমি নাম বলতে চাই না, অনেক দলের প্রধানরাও ইন্ডিয়ার সঙ্গে লবিং করেই রাজনীতি করতে চাচ্ছে। হ্যাঁ, এখন যত বড় দল দেখেন সবার সঙ্গে একটা যোগাযোগ আছে। এটা আমি শুধু মুখে এক কথা, অন্তরে আর একটা লালন করে তারা করতেছে। আমরা তো ইন্ডিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ হবে কেমন করি? যোগাযোগ যোগাযোগ হলে আওয়ামী লীগের সঙ্গে হবে। আওয়ামী লীগের নেতৃত্ব ওখানেই আছে, তারা তাদের সঙ্গে কথা বলছে। আমরা আমাদের নিজের দলের কথা বলতেছি। জাতীয় পার্টির যে খণ্ড খণ্ড চিত্র আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে, এটা ক্রিয়েটেড বাই আওয়ামী লীগ। হ্যাঁ, এটা আনোয়ার হোসেন মঞ্জু থেকে শুরু করে রওশন এরশাদ থেকে শুরু করে, কিন্তু আপনারা হ্যাঁ, জোটটাকে একসাথে সবাই। রাখতে পারলেন না কেন? জোটটাকে ঠিক এখানে মানে এখানে তো শোনেন, আওয়ামী দলটাকে লীগ ভাঙলো জাতীয় ঠিক আছে। পার্টি যখন গঠন হয়েছে, জাতীয় পার্টি যখন গঠিত হয়েছে, তখন কিন্তু বিভিন্ন দলের লোক কিন্তু এসে জাতীয় পার্টিতে আসছে। যেমন মওদুদ আহমেদ বিএনপি থেকে আসছে, শাহ মোয়াজ্জেম ইয়ে থেকে অন্য দল থেকে আসছে, প্রত্যেক কাজী জাফর আহমেদ অন্য দল থেকে আসছে। দল থেকে এসে তারা মনে করো আমাদের দলে তখন তাহলে পাওয়ার এনসিপি পার্টি ছিল। অবস্থা কি বর্তমানে ওরকম হচ্ছে যেটা বললেন, এনসিপি বিভিন্ন দল থেকে কর্মী যাচ্ছে, আপনাদের কর্মী গেছে, তারপরে ইয়ে গেছে বর্তমানে অনেক জায়গায় তুমি খোঁজ নিলে দেখো, যেমন ওই যে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল এনসিপির ক্যান্ডিডেট করছে তোমার ঢাকা, কত আসন জানি আমার আসনটা খেয়াল নাই। উনি ওরা গতবারে আমাদের জাতীয় পার্টি থেকে সে লাঙ্গল মার্কা নিয়ে ওর বাবা তো জাতীয় পার্টি করতো, এই এখন এখন এই সে ক্ষোভটা এনসিপি থেকে করতেছে। কি আপনি ওদেরকে গালি দিছিলেন, মানে ওদেরকে না 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 না, ওইটা এই বা ক্ষোভ থেকে না, এই ক্ষোভ থেকে আমার গাড়ি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার কথা হলো যে রংপুরে যেটা কালচার আছে, রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক শিষ্টাচার, সেটা কিন্তু এনসিপি ভায়োলেট করছিল। এটা হলো আমাদের রাজপথে রাজনীতি হবে, পার্টি অফিসে রাজনীতি হবে, কিন্তু কারো বাড়িতে রাজনীতি হবে না। এমনই একটি বাড়ি যেটা 90 সালে এরশাদ পতনের পরেও কেউ হাত দিতে পারে নাই বা সম্মানের চোখেই দেখতো। আর এরশাদের মা যখন বেঁচে ছিল, তখন উনি সর্বদলীয় মানুষ ছিল, সব দলের মানুষের সব দাবি দেওয়া নিয়ে এরশাদ সাহেবকে রিকোয়েস্ট করতো। হ্যাঁ, উনি এরশাদ সাহেব আমার মায়ের কথা ফেলতে পারতেন না। যার কারণে এই বাড়িটাকে সবাই কিন্তু মনের মণিকোঠায়, হ্যাঁ, একটা একটা পবিত্র জায়গা হিসাবে তারা কিন্তু এটা এঁকেছিল। এখন তোমরা যদি কোনো লোকালয়ে গিয়ে কারো বাড়ির উপর হামলা করো, এটা তো মানুষের কাজ না। এখন বাড়িতে কে থাকে, আমি অপরাধ করে যদি করে থাকি, যদি জিএম কাদের অপরাধ করে থাকে, তো জিএম কাদের বিচার হবে, জিএম কাদেরকে ফাঁসিতে ঝুলান, অসুবিধা নাই। কিন্তু তার বাড়িতে তো আরও সদস্যরা থাকে, হ্যাঁ, তার ভাস্তেরা থাকে, তার পরিবারের লোকজন থাকে, তাদের কি অপরাধ? তুমি বাড়িতে অ্যাটাক করবেন, মোটর সাইকেলে আগুন লাগাই দেবেন, এটা তো মানুষের কাজ না, এটা অমানুষের কাজ। যার কারণে কিন্তু সেটা রাগে কিন্তু আমার খুশি সেদিনকে এই কথাটা আমি বলেছিলাম। হ্যাঁ, আমার কথা হলো যে রাজনীতি তো কেবল আসছে, রাজনীতি করতে গেলে আগে এক্সপিরিয়েন্স হোক, আরও 10-20 বছর যাক, গেলে তখন অন্য অন্য রাজনৈতিক দল কীভাবে চলে, হ্যাঁ, তারাও শিখবে এটা, একদিন তারাও এটা অনুশোচনা করবে। আবার তাকে কিন্তু অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে, সার্জিস আলমকে। হ্যাঁ, তো সে আবার কিন্তু আবার রংপুরে সে আবার রংপুরে আসছে, তখন ওই সময় তাকে অবাঞ্ছিত করা হয়েছিল। ওই সময় আসছে সে পুলিশের আইজিপির সঙ্গে, তখন পঞ্চগড়ের একজন পুলিশের আইজিপি ছিল ওই সময়, এই বাহার সাহেব না, এর আগের আইজিপি, তাকে সাথে নিয়ে তার গাড়িতে আসতে হয়েছে রংপুরে। আমরা লাঠি মিছিলও করেছি, দেখছেন তো সেদিন, পুরো উত্তপ্ত পরিস্থিতি ছিল। আমরা 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 জাতীয় পার্টি সেই শক্তিটা রাখে রংপুরে, যে কোনো অবস্থা ফেস করার জন্য জাতীয় পার্টির সেই শক্তিটা এখনও আছে। হ্যাঁ, একেবারে জাতীয় পার্টিকে হালকা অন্য অন্য জেলায় বা বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের সঙ্গে তুলনা করে যদি মনে করেন যে হাত কিন্তু দেয়, শুধু তো রংপুর সেখানে কেন্দ্রিক হলে বা রংপুর থেকে তো জাতীয় পার্টি হ্যাঁ, কখনো এখানে এখানে মানে সংসদের মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ আসন সংখ্যাগরিষ্ঠ আসন তৈরি করতে কোনোভাবে পারবে। এরশাদ সাহেবের পতনের পরে হুম। সংখ্যাগরিষ্ঠ আসন তো কোনোদিনই পাই না আমরা। এই ধরনের দিবা স্বপ্ন আমরা দেখি না, কিন্তু যতটুকু আসে আমরা সেটাকে ধরে রাখতে চাই এবং আস্তে আস্তে একটা তাহলে এক্সপেক্ট আমাদের করতে চাই। রংপুরের ভবিষ্যৎ কি? কারণ রংপুরের মানুষ তো জাতীয় পার্টির উপর মানে একদম চোখ বন্ধ করে ভোটটা দিয়েছে। তো হ্যাঁ, রংপুরের মানুষের তাহলে ভবিষ্যৎ এটা কি এটা হবে? এটা এটা ভবিষ্যৎ যদি তুমি বলতে চাও, হুম, রংপুর হলো এরশাদের জন্ম, এরশাদের বাড়ি। হুম। হ্যাঁ, রংপুরে সে এখানে বেড়ে ওঠা,
এই জেলা স্কুলে পড়া, কারমাইকেলে পড়া, এখানে তার শুরু রাজনীতির। তো সেখানে এরশাদের একটা গ্রহণযোগ্য থাকবেই। এটা একটা ইজম কাজ করে। তুমি ফরিদপুরে যাও না, গোপালগঞ্জে যাও, তো গোপালগঞ্জে যাওয়া তো একবার দেখে আসলো কি অবস্থা। তো এখন ওই প্রত্যেকটা জায়গায়, এখানে বগুড়ায় যাও, খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ, তারপর দেখবো এখন কি অবস্থাটা হয়। তো এই অবস্থা সব জায়গায় কিন্তু একটা ইজম কাজ করে। রংপুরের মানুষ, বগুড়ার মানুষ, গোপালগঞ্জের কিন্তু মানুষ। আমরা যদি বগুড়ার দিকে তাকাই, হ্যাঁ, খালেদা জিয়া কিন্তু বগুড়ার অনেক উন্নয়ন করছে ওই টাইমে, গ্যাস থেকে শুরু করে সবকিছু নিয়ে আসছিল। কিন্তু রংপুর তো আমাদের ওই রংপুরে ওই দেশ থেকে ওই বঞ্চিত ওই সময়, করছে। ওই সময় ওনারা, আমরা যে রংপুরের গ্যাসের দাবি ছিল, ওনারা বলল যে পাইপ দিয়ে যমুনা সেতু থেকে পাইপটা যেটা কানেক্ট করে বগুড়া পর্যন্ত নিয়ে আসছে, ওই পাইপের ধারণ ক্ষমতা আর এক্সটেনশন করার কোনো সুযোগ ছিল না, বিএনপির কথা সেই সময় ছিল। হ্যাঁ, তারপরে দেয়নি, তারপরে আর এক্সটেনশন ওই করে নেই। ওই শুধু একটা ফ্যাসিলিটিস বাদ দিয়ে আমি মনে করি যে রংপুরে যে যতটুকু হয়েছে, বগুড়ায় ততটুকু হয়েছে। রংপুরে যতটুকু হয় নাই, বগুড়াও সে ততটুকু হয় নাই। তবে তুমি দেখো আমাদের এখানে কি হয় নাই, বাস টার্মিনাল সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে তোমার আমাদের এখানে যা দরকার সেই কাজগুলো কিন্তু আমাদের এখানে হয়েছে। ওখানে নতুন একটা মেডিকেল কলেজ হয়েছে, বিএনপির সময় একটা জিয়াউর রহমান মেডিকেল মেডিকেল কলেজ। কলেজ হাসপাতাল হয়েছে, এটা নতুন হয়েছে। কিন্তু আমাদের তো রংপুর মেডিকেল কলেজ তো আগে থেকেই আছে, তার কারণে আরেকটা মেডিকেল কলেজ করার কোনো সুযোগ নাই। এখানে একটা দরকার হলো মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। এইটা খুবই এসেনশিয়াল। এটা হলে একটা ডিভিশনাল হেডকোয়ার্টার, ডিভিশনে যা যা কিন্তু থাকা আমরা দরকার আরেকটা সব কিছু ইয়েতে থাকে। দেখছি যে 17টা প্রতিষ্ঠান, মানে বিভিন্ন জন আসছিল, তারাও বলে গেছে যে 17টা প্রতিষ্ঠান যেটা রংপুর বিভাগীয় শহরে থাকার কথা, সেইটা আর রংপুর শহরে থাকেনি, সেটাকে ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় পাঠায় দেওয়া হয়েছিল। কিন্তু এইটার ব্যাপারেও তো দেখা গেছে না, যে এখানে আপনাদের দল এখানে থেকে হলো কি, ইয়ে করতে পারেনি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হুম। আবার শিক্ষা বোর্ড যদি হ্যাঁ, বলেন, তারপরে দেখা গেছে যে এক একটা আর কি এক এক জায়গায় চলে গেছে, ওই যেটা সময়, বিভাগীয় শহর হিসাবে বিভাগে থাকার কথা। ওই সময় কিছু আমাদেরও দোষ আছে। হ্যাঁ। তো এইগুলো যে হয়নি, তার মধ্যে আমাদের দোষটা আমরা এড়াইতে পারবো না। তার কারণ যখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর হলো, কারমাইকেল যখন ইউনিভার্সিটির যে জায়গাটা তার এদিকে, মানে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের পাশেই হুম। একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছিলো। আচ্ছা। স্থাপন হয়ে যাওয়ার পরে ভেঙে দিল এলাকার লোকজন, সব ছাত্ররা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে তারপরে আবার ওটাকে পুনর্নির্মাণ করা হলো ভিত্তিপ্রস্তরটা। তারপর দেখা গেলো যে না, ওখানে একটা পুরা এন্ট্রিতে সব রংপুরের মানুষ গেল, এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে না। হ্যাঁ, এটা কারমাইকেল কলেজের জায়গা, এটা কিন্তু হবে না। শেষ পর্যন্ত ওই ওই ভিত্তিপ্রস্তরটা 20 জন পুলিশ দিয়ে পাহারা দিতে হলো। হ্যাঁ, ওখানে 20 জন পুলিশ, ওখানে পুলিশ ক্যাম্প করে ওই ভিত্তিপ্রস্তরটা পাহারা দিয়েছে। তাই আমরা একটা জায়গার মানুষ যদি সেখানে একটা ভালো কাজে যদি আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা না করি, তাহলে কিন্তু এটা সম্ভব না। আমরা বিতর্কের খাতিরে বিতর্ক করব, কিন্তু রংপুরের স্বার্থে আমাদের সবাই এক ভয়েসে কথা বলতে হবে। হ্যাঁ, সেটা আমি আমি এখন যদি মনে করেন বিএনপি একটা কথা বলে, আমি জাতীয় পার্টি করি হিসাবে বলতেছি, আমি বিএনপির পিছনে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দরকার। হ্যাঁ, কিন্তু আমি কোনো সময় বিরোধিতা করবো না, যেটা লিড করতেছে বিএনপি, হ্যাঁ, তার সম্পূর্ণ সুনামটা তার ঘাড়ে যাবে, এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করি না। আমাদের দরকার হলো প্রথম আমরা রংপুরকে ডেভেলপ করব, রংপুরের স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ কাজ করতে চাই। সেইটা কিন্তু আমাদের এই রংপুরের সব দল এক হয়নি, কোনো সময় এক দল করছে আর এক দল তাহলে বিরোধিতা করছে। দায়ভারটা আসলে শুধু একাই জাতীয় পার্টি একা না, একা জাতীয় পুরোপুরি পার্টি দিলে রংপুরের হবে না। উন্নয়ন বা এর ক্ষেত্রে পুরো সব দলের উপরেই বর্তায় আপনি হ্যাঁ, মনে এটা সবাই আমাদের এক হতে হবে রংপুরের স্বার্থে। যদি আমরা সবাই এক হই, তাহলে কিন্তু এটা সম্ভব হবে আমাদের সব দাবি দেওয়া পূরণের। আমি একটা প্রোগ্রাম দিলাম, আপনি আমার এন্ট্রি প্রোগ্রাম দিয়ে আপনি সব বানচাল করলেন, তাহলে তো হবে না। আসেন, রংপুরের স্বার্থে যে কোনো প্রোগ্রাম, যে কেউ নেতৃত্ব দিক, এনসিপি দিক, অন্য কেউ দিক, রংপুরের স্বার্থে কোনো প্রোগ্রাম দিলে যদি রংপুরের স্বার্থে হয়, সেই প্রোগ্রামের সঙ্গে আমাদের ওই লিড নেওয়ার প্রয়োজনীয়তা নাই। আমরা পিছন থেকে সহযোগিতা করব, সব ধরনের ম্যান পাওয়ার দিয়ে সহযোগিতা করব, অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, সব দিয়ে রংপুরের দাবিগুলা যাতে আমরা এগিয়ে যাই, রংপুরের আরও মান, আরও ডিভিশনাল হেডকোয়ার্টার হিসেবে রংপুর যেন আরও উপরে ওঠে, রংপুর যেন একটা দৃশ্যমান, একটা সুন্দর দৃষ্টিনন্দন নগরী হয়, তার জন্য আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তো সর্বশেষ রংপুরের যে মাদক বা যুব সমাজের দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এই ব্যাপারে যদি কিছু একটা বলে আপনি আমাদের প্রোগ্রামটা আজকের মতো শেষ করতেন। আসলে ধন্যবাদ। আসলে আমি রংপুরবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের একটা সুস্থ জাতি গঠনে আমাদের সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই।
আমাদের সমাজে যে মাদকের ব্যাপক প্রভাব বিস্তার করছে, যে বাড়িতে একটা মাদকসেবী সন্তান আছে সেই বুঝে, যে সেই পরিবারটা বুঝে যে মাদকের কি জ্বালা। তা আমরা আমাদের নিজস্ব আমাদের গণ্ডি থেকে যতদূর সম্ভব একটা জিরো টলারেন্সে থেকে আইন প্রয়োগকারী সংস্থার স্বাভাবিক কর্মকাণ্ডকে আমরা সহায়তা করব এবং মাদক নির্মূলের জন্য আমাদের একটা বড় ভূমিকা থাকবে। আমাদের যুব সমাজ হলো আমাদের সম্পদ। আমরা কয়দিন বাঁচবো, আমরা হয়তোবা আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে। আমরা চাই যে আগামী দিনে এই যুব সমাজ এই যুব শক্তিতে রূপান্তরিত হোক, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। রংপুরের মানুষকে আমি বলবো যে আমি যে 6 বছর 4 মাস দায়িত্ব পালন করেছি, এই দায়িত্ব পালনে আমার সর্বাত্মক চেষ্টা আমি করেছি রংপুরের উন্নয়ন, রংপুরের সার্বিক সমস্যা নিরসনের জন্য একটা ভাইটাল রোল প্লে করার জন্য আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও যদি কোনো দিন কোনো দায়িত্বে আসি বা না আসি, রংপুরের স্বার্থে কাজ করে যাব। আমি সবার দোয়া কামনা করছি এবং আজকের যে আপনারা আয়োজন করেছেন, নতুন একটা উদ্যোগ নিয়েছেন, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে তাদের মতামত নিয়ে একটা কনক্লুশন করে আমাদের সাধারণ মানুষের সামনে উপস্থাপন করলে হয়তো সাধারণ মানুষ জানতে পারবে, আর যে তারা কী চায়, রাজনৈতিক লিডাররা কী চায়। সরকার যেই আসুক না কেন, আমরা সেই সরকারের কাছে যেন আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করে রংপুরকে বিনির্মাণ করতে পারি, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।